উপরে দেওয়া কুনাল, কবিতা এবং তানিয়া শিরোনামের গল্পটিকে সহজ ভাষায় নিচে লেখা হল। শহরে নতুন জীবন। আমার নাম কুনাল। মায়ের ইচ্ছায় আমি শহরে চাকরি করতে এসে আমার খালুর বাড়িতে থাকা শুরু করি। মা চেয়েছিলেন আমি যেন অন্য ছেলেদের সাথে থেকে খারাপ না হয়ে যাই। খালুর বাড়িটি ছোট হলেও আরামদায়ক ছিল, যেখানে খালু, খালা এবং তাদের মেয়ে কবিতা থাকত। খালু যদিও সবাইকে বলতেন শহরে তার বটবাড়ি আছে। আমি যখন শেষবার কবিতাকে দেখেছিলাম তখন তার বয়স ছিল মাত্র ৯ বছর। এবার শহরে এসে দেখি সে ১৮ বছরে পা দিয়েছে এবং অনেক সুন্দর হয়েছে। আমি ভালো বেতনের চাকরি পেয়েছি শুনে খালু খুব খুশি হয়েছিলেন। কবিতা কিছুদিনের জন্য হস্টেলে গিয়েছিল। প্রথমে আমি তার ঘরে থাকতাম। কিছুদিন পর সে ফিরে এলে আমরা একই ঘরে ঘুমাতে শুরু করি। খালু চেয়েছিলেন আমি যেন কবিতার ঘরেই থাকি। কবিতা দেখতে খুব সুন্দর ছিল এবং তার বয়স কম হলেও পরে বুঝেছিলাম সে আমার চেয়ে বেশি ছোট নয়। রাতে ঘুমানোর সময় কখনো কখনো আমার হাত ভুল করে তার দিকে চলে যেত, কিন্তু আমি তাড়াতাড়ি সরিয়ে নিতাম। কয়েক রাত এমনও মনে হয়েছে যে সে যেন আমার আরও কাছে এসে শুয়ে আছে। উপহার এবং কৌতূহল। প্রায় ২০ দিন খালুর বাড়িতে থাকার পর কবিতা আমার খুব কাছের মানুষ হয়ে উঠল। আমরা মাঝে মধ্যে অনেক রাত জেগে গল্প করতাম। খালা আমাদের এত কথা বলতে দেখলেও কিছু বলতেন না, কারণ তিনি আমাকে বিশ্বাস করতেন। এক রাতে দেখলাম কবিতা তার ফোনে কিছু দেখছে। কৌতূহলী হয়ে উঁকি দিতে গেলে সে তাড়াতাড়ি ফোন বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়লে আমি তার ফোনটি আস্তে করে হাতে নিতে গেলাম। সে তখন পাশ ফিরে শুয়ে পড়ল এবং আমার হাত তার গায়ে পড়ল। তার মুখে মৃদু হাসি দেখে বুঝলাম সে আসলে ঘুমায়নি। আমি চুপ করে ঘুমিয়ে পড়লাম। মাসিক বেতন আসার পর আমি খালুর বাড়িকে নিজের বাড়ি মনে করে সদার জন্য উপহার কিনলাম। কবিতার জন্য নতুন পোশাক, খালুর জন্য ফরমাল পোশাক এবং খালার জন্য সুন্দর শাড়ি। এতে খালা খুব খুশি হলেন এবং কবিতা আমার সাথে আরও খোলামেলা কথা বলতে শুরু করল। মাঝরাতে অপ্রত্যাশিত দৃশ্য। এক রাতে পানি খেতে উঠে দেখি কবিতা পাশে নেই এবং ঘরের দরজা খোলা। বাইরে গিয়ে দেখি রাত ২টো। কবিতা হলের পর্দা সরিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছে। আমি তার পাশে দাঁড়ালাম এবং সামনের দৃশ্য দেখে তাকে আলতো পরে ঘরে ফিরিয়ে নিয়ে এলাম। আমি বললাম, কবিতা, রাতের এই সময়ে এমনটা করা একদম ঠিক না। সে লজ্জা পেল এবং তাড়াতাড়ি ক্ষমা চেয়ে বলল, ভাইজান, দয়া করে এটা কাউকে বলো না, আমি আর কখনো এমন করব না। আমার মনে হলো হয়তো খালু খালার মেয়ে বড় হয়ে উঠছে, তাই তার কিছুটা ব্যক্তিগত জায়গা দরকার। বিয়ে এবং তানিয়ার আগমন। পরের দিন আমি খালুকে বললাম যে এখন একটি বাড়ি কেনার কথা ভাবা উচিত, কারণ কবিতা বড় হচ্ছে এবং তার নিজের একটি আলাদা ঘর দরকার। কিন্তু খালু হেসে বললেন, ৩ জনের জন্য বড় বাড়ির দরকার নেই, এখন ৪ জন হলেও অসুবিধা হচ্ছে না। ঠিক তখনই মা ফোন করে জানালেন তিনি আমার জন্য একটি মেয়ের ছবি পাঠিয়েছেন। ছবিটি দেখে ভালো লেগেছে জানালে মা বললেন ২০ দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করবেন। ২০ দিন পর আমার বিয়ে হলো। ছুটি কাটিয়ে আমি আমার স্ত্রী তানিয়াকে নিয়ে শহরে খালুর বাড়িতে এলাম। কবিতা তখন হল ঘরে বাবা মায়ের সাথে ঘুমাত এবং তার ঘরটি আমাদের জন্য ছেড়ে দিল। তানিয়াকে নিয়ে আসার ৩য় দিন পার হওয়ার পরই এক রাতে অপ্রত্যাশিত ঘটনা ঘটল। আমি যখন তানিয়ার পাশে ঘুমাচ্ছিলাম হঠাৎ দেখি হলঘর থেকে কেউ উঁকি দিচ্ছে। আমাকে উঠতে দেখে সে সরে গেল। আমি ভাবতে লাগলাম যদি তানিয়া শহরের পরিবেশে মানিয়ে নিতে পারে তবে পরের মাসেই আমরা আলাদা থাকার জন্য ঘর খুঁজে নেব, কারণ শহরে আসার পর থেকেই আমার খালাতো বোন আমাকে বিশেষ নজরে রাখছিল। তানিয়ার থিরে যাওয়া। ৫ দিনের মধ্যেই তানিয়া শহরটিকে অপছন্দ করতে শুরু করল। সে বলল, আমি এখানে বেশি দিন থাকতে পারবো না, গ্রামে থাকার অভ্যাস আছে আমার, এখানকার পানি বা বাতাস কিচ্ছু ভালো লাগছে না।
হঠাৎ তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করল, তাই আমি তাকে গ্রামে পাঠিয়ে দিলাম। এরপর আমি খালুর বাড়িতে একাই থাকতে শুরু করলাম। তানিয়ার প্রতি যতটা ভালোবাসা থাকার কথা ছিল ততটা যেন অনুভব করছিলাম না। বিয়ের সময় তাকে আকর্ষণীয় লেগেছিল, কিন্তু পরে মেকআপ ছাড়া তাকে কিছুটা আলাদা লাগল। তবে সে ভালো মনের মানুষ, তাই তার সঙ্গেই জীবন কাটানোর সিদ্ধান্ত নিলাম। একটা ব্যক্তিগত মুহূর্ত। তানিয়া গ্রামে চলে যাওয়ার পর আমি 3 দিনের ছুটি নিলাম। একদিন সকালে খালু কাজে এবং খালা অফিসে চলে গেলেন। আমি আর কবিতা দুজনেই বাড়িতে ছিলাম। নাস্তা করার পর ল্যাপটপ নিতে ঘরে যাচ্ছিলাম। খোলা দরজার ফাঁক দিয়ে দেখলাম কবিতা নিজের পোশাক পরিবর্তন করছে। তার উজ্জ্বল গায়ের রং দেখে কিছুক্ষণের জন্য আমার দৃষ্টি আটকে গেল। আমার মনে হল, কোথায় আমার শ্যামলা তানিয়া আর কোথায় এই কবিতা। এতদিন কবিতা আমার আশপাশে থাকলেও তাকে এভাবে দেখিনি। কিছুক্ষণ পর যখন আমি ঘর থেকে বেরোলাম তখনও তাকে দেখছিলাম, আর মনে হচ্ছিল সে সত্যি অসাধারণ সুন্দর। রাতের পরিবর্তন। সেই রাতে কবিতা আমার ঘরে এসে বলল, ভাবি তো গ্রামে চলে গেছেন, এখন আমি আবার আমার ঘরে শান্তিতে শুতে পারব। সে আর হল ঘরে শুতে চায়নি, তাই তাকে আগের মতো আমার ঘরে শোয়ার অনুমতি দিলাম। ঘর অন্ধকার ছিল। কিছুক্ষণ পর পায়ের শব্দ শুনে আলো জ্বালালাম। দেখলাম কবিতা আলমারির কাছে দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে শার্ট খুলে রাখলাম, তারপর আলো নিভিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার আলো জ্বালিয়ে দেখি কবিতা ছোট পোশাকে দাঁড়িয়ে আছে। তাকে এভাবে দেখে আমি একটু লজ্জা পেলাম, তারপর আবার আলো বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। ক্যাফেতে কবিতা এবং গভীর রাতে কথোপকথন। পরের দিন আমার আরও একটি ছুটি ছিল। দুপুরে এক বন্ধুর সাথে ঘুরতে বেরিয়ে একটি দামি ক্যাফেতে কবিতাকে তার বন্ধুদের সাথে বসে থাকতে দেখলাম। তার বন্ধুরা বেশ উগ্র ছিল এবং কবিতাও অন্যরকম পোশাক পরেছিল। আমি গিয়ে কবিতার সাথে দেখা করলাম এবং জিজ্ঞাসা করলাম, এটা কি হচ্ছে? কবিতা আমাকে এক পাশে নিয়ে বলল, কুনাল, আমি আজ রাতে তোমার সব প্রশ্নের উত্তর দেব। তুমি এখন এখান থেকে চলে যাও, আর হ্যাঁ, আমি না বলা পর্যন্ত চুপ থাকো। পরের রাতে খালু খালা ঘুমিয়ে যাওয়ার পর আমি কবিতার ঘরে গিয়ে জিজ্ঞাসা করলাম, এবার বলো। কবিতা বলল, এটা হলো উচ্চমানের জীবনের কিছু অংশ। কেন, আমি কি এভাবে থাকতে পারি না? কবিতা কথা বলতে বলতে আমার আরও কাছে চলে আসে। আমি নিজেকে সামলে নিয়ে তাকে কিছুটা দূরে সরিয়ে দিলাম। সেদিন রাতে আমি তাকে দূরে রেখেই শুয়ে পড়লাম এবং সকালে ওঠার আগেই ঘর থেকে বেরিয়ে গেলাম। নাস্তা করার সময় দেখলাম কবিতা একটু অস্বাভাবিকভাবে হাঁটছে। খালা জিজ্ঞাসা করলেন, কবিতা, তুমি এমনভাবে হাঁটছ কেন? পায়ে কিছু হয়েছে নাকি? কবিতা সরাসরি আমার দিকে তাকিয়ে বলল, কুনাল দাদাই ভালো জানে আমার পায়ের কি হয়েছে। তার এই ইঙ্গিতপূর্ণ কথায় আমি কিছুটা বিব্রত হলাম। আমি খালাকে বুঝিয়ে বললাম যে রাতে শুতে গিয়ে হয়তো কবিতার পা বিছানার কোনায় লেগে গেছে। খালা কাজে বেরোলেই আমি তাকে জিজ্ঞাসা করব ঠিক করলাম। তখন কবিতা বলল, আজ তো শুধু মায়ের সামনে হাঁটছিলাম, কাল বাবার সামনেও একইভাবে হাঁটব। আমি আরও অনেক কিছু করতে পারি যদি তুমি আমাকে আমার ইচ্ছে মতো কিছু না দাও। আমি বললাম, যখন তোমার আসলে এমন কিছু প্রয়োজন নেই তখন কিভাবে তোমায় দিতে পারি? কবিতা আমার দিকে এগিয়ে এসে হেসে বলল, যা প্রয়োজন তা চাইলেই নিতে পারো। সে আমার হাত ধরে আলতো করে তার কাঁধের কাছে নিয়ে গিয়ে বলল, তোমার যা ইচ্ছে করতে পারো, তবে আমাকেও কিছু সাহায্য করতে হবে। তখনই মনে পড়ল, হয়তো গত রাতে কবিতা আমার কাছ থেকে কিছু আর্থিক সাহায্য চেয়েছিল। আমি শান্তভাবে বললাম, এভাবে চাওয়াটা ঠিক নয়। কবিতা আবার আমার দিকে হাত বাড়িয়ে, এখন আমাদের মাঝে আর কেউ নেই, তুমি যা চাও নিতে পারো। ঠিক তখনই দরজায় খালা এসে হাজির। খালা বললেন, কবিতা, এসব কি করছো? কবিতা বলল, আমি কি কিছু ভুল করছি? আমি ভালোভাবে বাঁচতে চাই, তাই যা প্রয়োজন সেটাই করছি। আপনি কি আপনার ম্যানেজারের সাথে এমন কিছু করেন না এবং তাতে টাকা নেন না? আমি সবই দেখেছি। আমিও চাই এই বাড়িতে নিজের উপার্জনের পথ খুঁজে নিতে, এতে ভুল কি? কবিতার কথায় খালা চিৎকার করে বললেন, তুমি একদম বোকা, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকুও জানো না। খালা কবিতার দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন আমি তাকে থামালাম এবং জিজ্ঞাসা করলাম, কবিতা যা বলছে সেটা কি সত্য?
খালা মাথা নিচু করে চুপ রইলেন। আমি বললাম, খালা, আপনি জানেন এসব দেখে কবিতা কতটা প্রভাবিত হয়েছে? আমি এই বাড়িতে আসার পর থেকেই একাধিকবার কবিতাকে আমার পকেট থেকে টাকা নিতে দেখেছি। আপনারা এমন আচরণ করলে কবিতাও তা শিখবে। এখন সময় এসেছে তাকে সঠিক পথ দেখানোর। খালা কবিতার দিকে তাকিয়ে বললেন, কবিতা, আমাকে ক্ষমা করো, আমি আজ থেকে চাকরি আর ম্যানেজারের সাথে সম্পর্ক ছেড়ে দেব। কবিতা বলল, মা, আমি ইচ্ছে করে এসব করেছি যাতে আপনি এই পথ ছেড়ে দেন। কুণাল দাদা ভাইয়ের সামনে সব বলার কারণও ছিল। কবিতা ও আমি মিলে খালাকে তার ভুলটা বুঝিয়ে দিলাম। খালা আমাদের কথা মেনে নিলেন এবং খালুর সাথে শহরের বড় বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলেন। সমাপ্তি ও শিক্ষা। খালু ছোট বাড়িটি ছেড়ে বড় বাড়িতে স্থানান্তরের কথা বলার পর খালা ও কবিতা দুজনেই খুশি হলেন এবং আমাকে ধন্যবাদ জানালেন। সেই দিনই খালু নিজের অতিরিক্ত সাশ্রয়ী মনোভাব কমিয়ে আনলেন। এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায় যে পরিবারের মানুষদের খুশি রাখা, ভালোবাসা ও যত্ন দেওয়া প্রয়োজন।